সংবিধানে নতুন করে তারা যেটা বলেছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এবং গণতন্ত্র, এটা যুক্ত করার বিষয়টা। একটা দল সে সংবিধানটা করেছে এবং সেই দলের নির্বাচিত যারা ছিলেন গণপরিষদের, তারা পাকিস্তানের সংবিধান রচনার জন্য নির্বাচিত হয়েছিলেন। সবাই যদি একমত হয়ে যায় সমস্ত বিষয়ে, তাহলে একটা দলই হয়ে যাবে, তাহলে তার গণতন্ত্রের কোনো অস্তিত্ব নাই। গণতন্ত্রের জন্য যে এগিয়ে যাওয়ার বিষয়টি, হ্যাঁ, সকল দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি, সকল দলের নিজস্ব বক্তব্য, সকল দলের কার্যক্রম, এগুলো তো থাকবে বলেই তো গণতন্ত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাহবুব সৈকত মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আমরা কথা বলি, আমাদের যে স্টুডিওতে অতিথিরা উপস্থিত থাকেন সেই অতিথিদের কাছ থেকে জেনে নিতে চাই আমাদের দেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে, যে অসংখ্য অগণিত মানুষের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ এলো, সেই নতুন বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা কতটা এগিয়ে যাচ্ছি, জাতীয় নির্বাচনের বা খবর কি, এসব বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনার শিরোনাম কতটা হলো ঐক্যমত্য। আপনারা জানেন যে নিয়মিত ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজকে বেশ কিছু বিষয় ঐক্যমত্য হয়েছে, তারা এই বিষয়ে আলোচনা করবে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত মুখ। ডান পাশে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু ভাই, স্বাগত জানাচ্ছি। এবং বাঁ পাশে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। আতাউর ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউর রহমান, গাজী আতাউর রহমান, আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনি আজকে মিটিংয়ে ছিলেন। আমরা শিরোনাম দিয়েছি কতটা ঐক্যমত্য হলো, এখানটাই একটু আসি, জেনে নেই, তারপরে দুবার কাছে আসব। ধন্যবাদ। আজকে এই মাই টিভি সংলাপে সম্মানিত উপস্থাপক মাহবুব সৈকত ভাই এবং সম্মানিত সহ আলোচক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং একজন সাবেক ছাত্রনেতা জনাব দুদু ভাই এবং সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যেই আলোচ্য বিষয় সংস্কার নিয়ে, এটা আসলে বর্তমানে খুবই প্রাসঙ্গিক। বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানে যেই প্রত্যাশাটা জেগে উঠেছিল মানুষের মধ্যে, যে আমরা আগামী দিনে বাংলাদেশটাকে আমরা নতুন হিসাবে দেখতে পাব। বিগত 53 বছর বাংলাদেশের যে রাজনীতি চলেছে, যে দুঃশাসন হয়েছে, দুর্নীতি হয়েছে, অপরাজনীতি হয়েছে, কর্তৃত্ববাদী শাসন হয়েছে, এ থেকে বেরিয়ে এসে একটি সুস্থ ধারার রাজনীতি হবে এবং সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এই প্রত্যাশা মানুষের মধ্যে জন্ম নিয়েছিল। এই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সংস্কার কমিশন করেছে এবং সেই সংস্কারগুলো যাতে ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনে যারাই ক্ষমতায় আসুক, সংস্কারের আলোকে যাতে দেশ এগিয়ে যায়, এই জন্যে এখন জাতীয় ঐক্যমত্য কমিশনে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। দ্বিতীয় ধাপের আলোচনা আজকে 6ষ্ঠ দিন আলোচনা হয়েছে। সে আলোচনায় দুটো মৌলিক বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। একটা ছিল যে সংবিধানের মূলনীতি, সংবিধানের মূলনীতি নিয়ে আজকে প্রথম ধাপে আলোচনা হয়েছে এবং দ্বিতীয় ধাপে আলোচনার বিষয় ছিল এনসিসি, মানে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এই বিষয়টা ছিল। পরে যদিও সর্বশেষ এই আলোচনার তারা শিরোনামটা একটু পরিবর্তন করেছে, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি। হ্যাঁ, এটা নতুনভাবে আজকে এই জাতীয় ঐক্যমত্য কমিশনে ভিন্ন নামে এনেছে, নিয়োগ কমিটি একটু সফট আকারে তারা এনেছে। তো যাই হোক, এখানে প্রথম ধাপের যে আলোচনা ছিল সংবিধানের মূলনীতি, সংবিধানের মূলনীতিতে যে সংবিধান সংস্কার যে কমিটি ছিল, সে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল যে সংবিধানে নতুন করে তারা যেটা বলেছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এবং গণতন্ত্র,
এটা যুক্ত করার বিষয়টা তারা প্রস্তাবে এনেছিল। তো এখানে একটা অস্পষ্টতা ছিল, আমরা এর আলোচনায় এটা তুলে ধরেছিলাম যে এই যে বিষয়টা তারা নতুন করে সংবিধানের মূলনীতিতে তারা প্রস্তাবনা করেছে, এখানে তাহলে আগের যে বিষয়গুলো ছিল, আগের যে মূলনীতি, সেগুলোর সাথে কি যুক্ত হবে নাকি ওগুলোর রিপ্লেস হবে, এর পরিবর্তে এটা বসবে। যদি রিপ্লেস হয় তাহলে তো কোনো তেমন কথা কম, কিন্তু যদি ওর সাথে যুক্ত হয় জি, তাহলে তো আমাদের কথা আছে বলতে সংবিধানের যেই আপনারা মূলনীতি। জবাবটা কি পেয়েছেন, যুক্ত হবে না? না, এখানে তারা স্পষ্ট করে নাই বিষয়টা, এখনো স্পষ্ট করে না। আমি বলছি সেখানে আসছি। তা আমরা প্রথমে যে এই ঐকমত্য কমিশনের সাথে যে আলাপ আমরা করেছিলাম, তখন আমরা ধরে নিয়েছিলাম যে আসলে তারা সংবিধানের মূলনীতিতে নতুন করে এই বিষয়গুলো এগুলো রিপ্লেস হবে, আগেরগুলো থাকবে না, এগুলো হবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, এই বিষয়গুলো সংবিধানের মূলনীতি আকারে হবে, আগেরগুলো আর থাকবে না। আমরা এটাই ধরে নিয়েছিলাম এবং এই সমস্ত জায়গায় কিন্তু বিরোধের জায়গা কম, যেহেতু এটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল, এ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। তা এখন বাকি যেটা পরবর্তীতে আমরা আজকে গতকালকেও এটা নিয়ে আলোচনা হয়েছে, যেটা বুঝলাম যে এখানে এখন তারা এটাকে ক্লিয়ার করছে না, পরিষ্কার করছেন না। পরবর্তীতে আজকে এটা পরিষ্কার করছেন তারা যে আগের যেই সংবিধানের মূলনীতি, ৭২-এর সংবিধানের যে ৪টা মূলনীতি, এটা বিষয়টা এখন সিদ্ধান্ত হবে না, এটা পার্লামেন্টে পরবর্তীতে পার্লামেন্ট যদি ইচ্ছা করে এটা রাখবে, আর যদি কেউ পরিবর্তনের মতো তাদের সুযোগ থাকে পরিবর্তন হবে, এটা পার্লামেন্টের উপর ছেড়ে দিচ্ছেন। এখন এখানে যে প্রশ্নটা আসছে, অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু এই ৭২-এর সেই মূলনীতিতে নেই, তাই না? কারণ ৭২ আমরা যে প্রশ্নটা করেছি যে ৭২-এর সংবিধান নিয়েই তো আমাদের প্রশ্ন, কারণ ৭২-এর সংবিধানের উপরে তো জনগণের ম্যান্ডেট ছিল না। ৭২-এর সংবিধান যারা রচনা করেছে তারা কারা? তারা হলো ৭০-এর যে গণপরিষদ, পাকিস্তানের সংবিধান রচনার জন্য যেই গণপরিষদ নির্বাচন হয়েছিল, পাকিস্তানের জন্য একটা সংবিধান করবে তারা, তাই না? তো সেই গণপরিষদের সদস্যরা ৭২-এ এসে বাংলাদেশের জন্য সংবিধান রচনা করলো। এখন তারা কারা? তারা একটা দলের শুধু একজন সদস্য ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি আওয়ামী লীগের বাইরে, পরে অবশ্য তিনিও আওয়ামী লীগে চলে এসেছেন। এছাড়া সবাই ছিলেন আওয়ামী লীগে। একটা দল সে সংবিধানটা করেছে এবং সেই দলের নির্বাচিত যারা ছিলেন গণপরিষদের, তারা পাকিস্তানের সংবিধান রচনার জন্য নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের সংবিধান রচনার জন্য তো তাদের ম্যান্ডেট দেওয়া হয় না। অতএব এই পাকিস্তান এই ৭২-এর সংবিধানটাই ছিল প্রশ্নবিদ্ধ, সেটার উপর ভিত্তি করে তো সংস্কার হতে পারে না। আমি আলোচনায় যাব, আমি শামসুজ্জামান দুদু আপনার কাছে যাব, তবে তার আগে আমরা একটা প্রতিবেদন, আজকে আমাদের প্রতিনিধি সেখানে ছিল, বিভিন্ন দল কি বলেছে আমরা একটু দেখে আসি। দ্বিতীয় দফায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ষষ্ঠ দিনের মতো সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো। কয়েকটি দলের আপত্তির মুখে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম পরিবর্তন করে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ নামে এ বিষয়ে পুনরায় আলোচনা হয় এদিন। পাশাপাশি প্রস্তাবিত কমিটিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাদ দিয়ে কাঠামোগত পরিবর্তন আনা হয় কমিশনের পক্ষ থেকে। তবে বিএনপি সহ কয়েকটি দল এই কমিটি না হওয়ার পক্ষে আগের অবস্থানে অটল। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে একমত হতে শর্ত জুড়ে দেওয়ার কথা জানায় দলটি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। বিএনপির এই শর্ত অধিকাংশ রাজনৈতিক দল মানবে না বলে মনে করে জামাত, এনসিপি সহ বিভিন্ন দল। এ ব্যাপারে হাউজের অধিকাংশ দলই একমত পোষণ করেননি। আমরা উল্টা প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা আমাদের কমিটির এই প্রস্তাবটাকে সমর্থন দেন, যেহেতু অধিকাংশ দল এটা সাপোর্ট করেছে।
প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে আমরা বিবেচনা করব। আমরা মনে করি এইখানে বেশিরভাগ রাজনৈতিক দল এইটাতে আসলে একমত হবে না, কারণ প্রধানমন্ত্রীর মেয়াদ সেটা একটা ভিন্ন বিষয়। বিএনপি এবং সমমনা দল যেগুলো আছে তারা যেন এনসিসির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেন। এদিন রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংস্কার নিয়েও আলোচনা হয় বৈঠকে। তবে এ বিষয়েও কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঐক্যমত্য তৈরি হয়নি। তবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং পক্ষপাতিত্বহীনতা, এই 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে। অমীমাংসিত বিষয় নিয়ে আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসে পুনরায় আলোচনা করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিশ্ববিদ্যালয় আমরা প্রতিবেদনটি শুনলাম, তার কিছু অংশ তো আতর ভাই বললেন। আপনার কাছে একটু ফিরি, আমরা মূলনীতির বিষয়টা আপনি বলবেন যদি আপনার বলার থাকে। আমি একটু এই যে সংসদের যে বিষয়টি অথবা এনসিসির যে বিষয়টি রয়েছে, এবং তার আগে প্রধানমন্ত্রী 10 বছরের আগে বিএনপির কিছুটা আপত্তি ছিল যে 10 বছরের বেশি থাকা যাবে না, এবার একমত হয়েছে যে হ্যাঁ থাকা যাবে। এবং সালাউদ্দিন ভাই যদিও ব্যাখ্যা করেছেন যে এখানে পত্রিকাতেও এবং অন্যান্য গণমাধ্যমে এসছে যে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হয়, এরকম বিষয়টি বলেছে। একটু স্পষ্ট হতে চাই আপনার কাছে যে এখানে যেহেতু এইটা একটা বড় ব্যাপার ছিল যে 10 বছরের বেশি থাকতে পারবে কি পারবে না, বিএনপি সেই জায়গায় তাদের ছাড় দিয়েছেই আমি বলবো, একটা হয়তো জাতি এটির দিকে তাকিয়েছিল, সেই জায়গাটি এসেছে, কিন্তু এই যে শর্তের জায়গাটি একটু যদি ক্লিয়ার করেন। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের আতার রহমান সাহেবকে শুভেচ্ছা, আর যারা এই অনুষ্ঠান বিভিন্ন মাধ্যমে দেখছেন তাদেরকে অভিনন্দন। এটা কিন্তু আমাদের দলের প্রতিনিধি প্রধান হিসাবে সালাউদ্দিন সাহেব স্পষ্ট করেই এটা বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছরের। এটা শর্ত সাপেক্ষে সুপার গভর্নমেন্টের ন্যায় আরেকটা প্রতিষ্ঠানকে মাথার উপরে তুলে দেওয়া, এটার সঙ্গে একমত না অন্যান্য দলগুলো। তারা তাদের মতো করে বলেছে এটা গণতন্ত্রের বিউটি, গণতন্ত্রের সৌন্দর্য। সবাই যদি একমত হয়ে যায় সমস্ত বিষয়ে, তাহলে একটা দলই হয়ে যাবে, তাহলে তার গণতন্ত্রের কোনো অস্তিত্ব নাই। জি, সে তো ভিন্নমত থাকবে। এই ভিন্নমতের মীমাংসার জায়গাটা হচ্ছে নির্বাচন। ভিন্নমতের জায়গাটার মীমাংসার বিষয়টা হচ্ছে টেবিল না, নির্বাচনের ময়দান। মানুষ এই যে সব কার্যক্রম, কথাবার্তা, যেমন বিএনপির 31 দফা, 19 দফা, 16 বছরের আন্দোলন, অন্যান্য দলের আন্দোলন, অন্যান্য দলের বক্তব্য, কেউ সমাজতন্ত্র, কেউ ইসলামী মূল্যবোধের রাজনীতি, বিষয়গুলো জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনগুলোতে দেশ পরিচালনায় কাদের তারা দায়িত্ব দিবে। আমরা এই যে বিভিন্ন কমিশনের সামনে এক্ষেত্রে যদি সব মীমাংসা করে, জনগণের কাজটা কি, সব রেডি করে দিলাম, জনগণের কাছটা কি একটা ভোটটা দিয়ে আসা, তাই না? জি, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা বিএনপি মনে করে। সেই জন্য বিএনপি মীমাংসাটা চাইছে নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট মূলনীতি বা এই সংবিধান সংস্কার বা সংশোধন, এটা পার্লামেন্টের ক্ষমতা। আমরা সুপারিশ করতে পারি, কিন্তু পার্লামেন্টে যারা বৃহৎ দল এবং ব্যক্তিরা থাকবে নির্বাচিত এমপিরা, তারা যদি সেটা ব্যাপারে সন্তুষ্ট না হয়, তাহলে পরে আমি এখানে যত আলোচনাই করি সেটা নিরর্থক হয়ে যাবে। সেই জন্যে ব্যাখ্যা থাকবে। যেমন আমার ব্যাখ্যায় যদি সন্তুষ্ট, তাহলে আমাকে ভোট দিবে ধানের শীষ মার্কায় জনগণ। আতাউর সাহেবের কথা যদি সন্তুষ্ট হয় জনগণ, তাহলে তার মার্কা আমার সম্ভবত হাত পাকায় ভোট দিবে, বা অন্য কোনো রাজনৈতিক দলের সন্তুষ্ট হলে তারা ভোট পাবে। কিন্তু আমি ওখানে যাচ্ছি না, বা আমি সংবিধানের আওতায় সরকার হলেও সংবিধানকে আমি, পার্লামেন্টকে আমি সহজভাবে নিতে পারছি না। এটা আমার কাছে মনে হয়েছে গণতন্ত্রের জন্য যে এগিয়ে যাওয়ার বিষয়টি,
হ্যাঁ, সকল দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি, সকল দলের নিজস্ব বক্তব্য, সকল দলের কার্যক্রম, এগুলো তো থাকবে, থাকবে বলেই তো গণতন্ত্র। আর যদি শুধু একটা দুটো দল মানে এই জিনিসগুলো মানে পরিচালনা করবে, তাদের কথা অনুযায়ী চলবে, তাহলে এটা কিন্তু কোনো, তার মীমাংসাটা নির্বাচন। আর নির্বাচন কোনো কোনো কারণে, যেমন দেখুন অনেক নির্বাচনে ওই হাসিনার আন্ডারে অনেকেই করছে, যেমন 18-তে তা আসে শর্ত দিয়েছে আমি মুজিব কন্যা, আমাকে একবারের জন্য বিশ্বাস করেন 18-তে। তো সেই বিশ্বাসের প্রতিফলন তিনি মধ্যরাত্রে নির্বাচন শেষ করে ফেলেছে, যে হাত পাকা সিটি কর্পোরেশনে বরিশালে গিয়ে নির্বাচন করছে, তার প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। তো নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে, অন্যরা করতে চায় না, এমন অনেক ঘটনা আছে। তো তারা তাদের মতো করে মনে করছে এই জায়গাটায় করা উচিত। এখন সেটা আবার অন্যরা অন্য ব্যাখ্যা দিতে পারে, এটা আমার কাছে খুব বড় কোনো বিষয় না। বড় কোনো বিষয়টি হচ্ছে যে আমরা মানুষের কাছে যাচ্ছি কিনা, মানুষের মতামত নিচ্ছি কিনা, তাদের কাছে ম্যান্ডেট পাচ্ছে কিনা। তারা এই আলোচনার জিনিসটা পার্লামেন্টে নিয়ে গিয়ে তখন এটা পাশ করবে, আলোচনা হতে পারে। দুদু ভাই, আমি একটু আপনার কথার সাথে অ্যাড করি, সেটি হচ্ছে নিশ্চয়ই এই যতগুলো প্রস্তাবনা হবে, ঐক্যমত্য হবে, সেটি তো আর এখন সবকিছু পাশ হবে না, নিশ্চয়ই সংসদের দিকেই তাকিয়ে পরে থাকতে হবে। এটি এখন আগে যারা ক্ষমতায় যাবে তাদের জন্য একটা কমিটমেন্ট, একটা কাজ আপনারা এগিয়ে রাখছেন, যারাই যাক না। একটু দর্শক হয়তো বুঝতে চাইবেন, সেটি হচ্ছে যে এই যে এনসিসির বিষয়টির সাথে সুনির্দিষ্টভাবে আসলে বিএনপি একমত হচ্ছে না কেন? এটি কি পরবর্তী রাষ্ট্র পরিচালনার জন্য কোনো প্রতিবন্ধক মনে করছেন এখন হলে? আর আরেকটা বিষয় হচ্ছে যে তখনও তো এটি জনগণ যদি না চায় পরিবর্তন করা যাবে, তাহলে এখন এটির সাথে বিএনপি ঐক্যমত, এই জায়গাটা ঐক্যমত যেটা মনে করছে যে একমত না, সেটা অন্য দলরা মনে করছে একমত। হতে পারে, হতে পারে, কিন্তু আমাকে মত দিতেই হবে। জি, পার্লামেন্ট আছে, সরকার আছে, তারপর আরেকটা সুপ্রিম আমি তাদের উপর চাপাই দিব। কাকে চাপাই দেবো? প্রেসিডেন্ট। কাকে চাপাই দেবো? প্রধানমন্ত্রী। তো এটা মনে হচ্ছে যে আরেকটা সরকারের বাইরে আরেকটা সরকার তৈরি করা, প্যারালাল আরেকটা অর্গান। বুঝছি। গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে তো, জি, যেমন সুপ্রিম কোর্ট আছে। আমি সংবিধানের ব্যাপারে কোনোভাবে একমত হতে পারছি না, চূড়ান্ত ব্যাখ্যাদাতা প্রতিষ্ঠান কিন্তু সুপ্রিম কোর্ট, সেটাকে আপনাকে মেনে নিতে হবে। আমি সেখানে এনসিসি নিয়ে এসে সুপ্রিম কোর্টকে আড়াল করতে চাচ্ছি। ওয়াই? প্রেসিডেন্টকে আমি ক্ষমতাবান করতে চাই, প্রেসিডেন্ট তো ক্ষমতা আছে, যদি মনে হয় আরও ক্ষমতা দেওয়ার দরকার দিতে পারি, কিন্তু আরেকটা সুপ্রিম অথরিটি বানানোর তো দরকার নাই। এটা আমার ব্যক্তিগত মতামত। তো সেটি যদি কনভিন্স হয়ে থাকে অন্যরা, গুড, তারা নির্বাচনে যাবে, তারা জয়লাভ করবে, এনসিসি গঠন করবে। গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন নেতা, আপনার কাছে দুদু ভাই তার দলীয় অবস্থান থেকে বলেছেন, এটি যদিও তাদের প্রতিনিধিরাও বলেছেন, আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই যে সেখানে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে দেশের যেহেতু সংবিধান আছে, কিভাবে দেশ চলবে, নিয়োগ বিধি টিধি এগুলো সবই আছে, বিচার বিভাগ আছে, সুপ্রিম কোর্ট আছে, সর্বোচ্চ আদালত আছে, এই সবগুলো আছে। সেখানে তিনি, তার দল প্রশ্ন তুলেছে যে নির্বাহী পরিষদের ক্ষমতা ক্ষুণ্ণ হবে এই যে এনসিসি যে গঠনের, এবং কেন হবে সেটি তিনি বলেছেন। আপনারা কি মনে করেন, আপনাদের অবস্থান কেন এনসিসির পক্ষে? হ্যাঁ, আসলে দুদু ভাইয়ের বক্তব্যে আমি কিছুটা কনফিউজড, কারণ ওনার বক্তব্য এটা পরিষ্কার যে সংস্কার টংস্কার যা হওয়ার নির্বাচনের পরে হবে, সংবিধানে যদি কোনো পরিবর্তন আনতে হয় তা নির্বাচনের পরে হবে, যারা নির্বাচনে জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে তারা এসব করবে, এর আগে প্রয়োজন নেই। তো এই বিষয়টা আসলে বিএনপির সিদ্ধান্ত কিনা বা ওনাদের ঐক্যবদ্ধ কথা কিনা, এই বিষয়টা নিয়ে আমি কনফিউজড। কারণ এখানে তো কিছু সংস্কার কমিশন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন করেছে, এবং সেই সংস্কার কমিশনের রিপোর্ট সব রাজনৈতিক দলের কাছে গেছে, এবং সেটা ধারাবাহিকভাবে আলোচনা চলছে।
সেই আলোচনায় কিন্তু বিএনপি শুরু থেকেই অংশ নিচ্ছে, বিভিন্ন মতামত তারা দিচ্ছে। তা এবং সেখানে সংবিধান বিভিন্ন বিষয় পরিবর্তনের কথা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ব্যাপারে প্রস্তাবনা, নতুন নতুন প্রস্তাবনা আছে, সেগুলোতেও তারা কিন্তু অংশ নিচ্ছে, আলোচনায় অংশ নিচ্ছে, বিভিন্ন মতামত তারা দিচ্ছে। তা এখন যদি আসলে এগুলো নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবে তাদের কাজই হয়, তাহলে এখন এই সংস্কার কমিশনই বা কেন, বা ঐক্যমত্য কমিশনই কেন, বা সেখানে বিএনপি যাচ্ছেই বা কেন? আমি একটু বোঝার চেষ্টা করছি, সেটি এখানে এটি তো আমরা যতটুকু জানি যে এটি আগামীর রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে আপনারা সেটির বিষয়ে একমত হচ্ছেন, কিন্তু যেগুলো সংসদে পাশ হওয়ার বিষয়, সাংবিধানিক বিষয়, সেগুলো তো সংসদে পাশ করেই পরবর্তীতে নিতে হবে। এটি তো পরবর্তীর জন্য একটা কমিটমেন্ট না। তো দুদু ভাই বোধহয় সেই জায়গায় বলেছে, সরি টু সে, উনি কি করে বললেন যে আমি সংস্কারের বাইরে, এই ধরনের কোনো কথা আমি বলছি মনে হয়? উনি কনফিউজড, এটি বলেছেন। না 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 না, কনফিউজড হতে পারে, দুদু ভাই আমার বলছি আমার বোঝা ভুল হতে পারে, কিন্তু আমি যেটা বুঝেছি, আমি এরকম বসে থাকার পর যে কথাটা বলি সেটা উনি আমার মুখের মধ্যে ঢুকাই দিচ্ছেন। আমি এটা বলছি, এটা বোঝা ভুল কি? আমরা তো ছেলে মানুষ না, ওনারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। এইভাবে বলাটা, আমি যা বলি নাই, আমার দল যাচ্ছে, আমার দল আলোচনা করছে, আমার দলে ঐক্যমত না হলে পরে সেটা বলে দিচ্ছে এর সঙ্গে একমত না, এটা আপনি এখনো আলোচনা করে শোনালেন। উনি বললেন যে দুদু ভাই সম্ভবত সংস্কারের বিরুদ্ধে। না দুদু ভাই, আমি এইটা বলবো কেন, আপনার কথাটাই তো বলছেন জনগণ যাদেরকে দিবে তারা কি এসব করবে? 100 বার জনগণ যারা যাদেরকে নির্বাচিত করবে, এই আলোচনা যেটা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে সেটা সেখানে অনুমোদন লাগবে। জি, কিন্তু সংবিধান বিশেষ, আর সংবিধান আমরা এখানে ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য করার চেষ্টা করছে কেন? যে একটা যাতে নাকি একটা জাতীয় কনসেনসাস গড়ে ওঠে যে আগামী দিনে কিভাবে রাষ্ট্রটা চলবে। এখন এই জন্যই তো আসলে তারা এই সংস্কার কমিশনগুলো প্রস্তাবনা দিচ্ছে, আলোচনা হচ্ছে, ঐক্যমত্য কমিশন বারবার বসছে। এখন আপনি যদি বলেন যে এগুলো এখন এদের কাজ না, দায়িত্ব না, বরং এগুলো আপনি আমাকে সরাসরি এটা কাজ না, ওইটা ইয়ে না, এই ধরনের আলোচনা করছেন কেন? না, কাজ নেই সেটি বলেনি, আমি যেটা বলছি। আচ্ছা, তাহলে পরে আমি আবার এটা টেপ করে আপনি শোনাবো। না না, এটা তো সবাই শুনছে, আমি তো আমার এটা তো গোপন কোনো বিষয় না, ওপেন, সবাই শুনছে। আমি একটু যদি কোট করি ভাই, আমি একটু বলি, আমি সরাসরি আপনার কথাটা আমার মুখের মধ্যে ঢুকাচ্ছেন কেন? আতর ভাই আপনি বলেন যে দুদু সাহেব এটা যদি আস্থা বিশ্বাস না থাকে, এটা না থাকে, তাহলে আগামী দিন কিভাবে এগোবে? আচ্ছা, দুদু ভাই যেটি বলেছেন মীমাংসা হবে নির্বাচনের মাধ্যমে, এটা এখনই ঠিক করা না, জনগণ ঠিক করবে, সেটি বলেছে। আমি মূল কথা তো এটি, দুদু ভাই কোনটা নির্বাচনের মাধ্যমে ঠিক হবে, জনগণ ঠিক করবে, কোনটা হবে এটা? এখন আমাদের কথা হলো বিগত দিনে যেভাবে রাষ্ট্র চলেছে, তাই না? তো দুদু ভাই তো সেই জায়গা থেকে সরছে না, যে আগে যে ছিল তাই থাকবে, তাই থাকবে। সেটি বলেন 31 দফা কি আগে ছিল 3 বছর আগে? না, এখানে আপনি যে মূল জায়গায় আসতে হবে, আমাদের মূল জায়গা না, আপনি যে বলছেন যা ছিল সেভাবে চলতে হবে, তো 31 দফার কথাটা আপনার মাথায় বোধহয় ঢুকাতে পারি না আমি। না না, 31 দফা আমার এটা ব্যর্থতা বলে। না, 31 দফায় শোনেন, 31 দফা যদি পড়ে না থাকেন আমি বই দিয়ে দেবো আপনার। না, 31 দফা আমাদের কাছে আছে, আমরা এটা দেখেছি, স্টাডিও করেছি। 31 দফাই যদি সব সমস্যা সমাধান হতো, এটা বিএনপি এবং তাদের এলাই যারা আছে তাদের একটা প্রস্তাবনা, অনেক তো মিলেও যাচ্ছে। এদের বাইরেও তো এদেশে অনেক রাজনৈতিক দল আছে, অনেক চিন্তা আছে, নির্বাচন করবে, তাদের মার্কেটে ইলেকশনে জিতবে, তখন তারা সরকার গঠন করবে, তখন আমরা বিরোধী দল হিসেবে। এখন দুদু ভাই আপনি কি বলছেন যে 31 দফায় সবাইকে মেনে নিতে? ইলেকশনকে মানবেন না? না না, ইলেকশন মানবো না কেন? অবশ্যই, কিন্তু ইলেকশন বিগত, আর ইলেকশনে মানলে আমার কথাটা আমি বলবো, এখন আপনি চাচ্ছেন এই 31 দফা এটাই গোটা জাতিকে এটাই মেনে নেওয়ার জন্য এটা পথ প্রদর্শন আমরা মনে করি, এটা বিএনপি এবং বিএনপির সঙ্গে যারা আছেন তারা। আবার আপনারা যদি আপনাদের দফা এবং আপনার সংশ্লিষ্ট, আমরা মনে করছি যে এখানে যে মৌলিক কিছু প্রস্তাব সংস্কার আছে, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে অতীতের মতো দলীয়করণ করতে কেউ না পারে। আপনি বলছেন যে এটা নির্বাহী বিভাগকে উপরে আবার আরেকটা কি বলে চাপিয়ে দেওয়া হলো, এদেরকে হাত পা বাঁধার জন্য।
আসলে এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ফাংশন করা তো নির্বাহী বিভাগের কাজ না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে, নির্বাহী বিভাগের সাথে এটা তো প্রশ্নই আসে না। এখন যদি আপনি বলেন নির্বাচন কমিশন কি নির্বাহী বিভাগ গঠন করবে? আপনি আপনার কথাটা বলে যান। না, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে এখানে পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, এগুলো বলা হচ্ছে যে একটা সাংবিধানিক এগুলো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো করার জন্য একটা নিয়োগ কমিটি থাকবে, যাতে নাকি আগামীতে স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, কর্তৃত্ববাদী শাসন না হতে পারে, এবং এখানে যাতে একটা মানে অ্যাকাউন্টেবিলিটিটা থাকে, সেটা যাতে সরকার যাতে সঠিকভাবে ফাংশন করে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে ফাংশন করে। এখন একটা জিনিস দেখেন, দুর্নীতি দমন কমিশন যদি সরকার তারা নিজেদের মতো করে গঠন করে, তাহলে দুর্নীতি দমন তো করেই হলো সরকারের লোকজন, তো সেখানে তো বিরোধী দলকেই শুধু সেখানে ফাঁসাবে, অতীতে যেটা হয়েছে, তাই না? আর হচ্ছে নির্বাচন কমিশন, এটাও যদি নির্বাহী বিভাগের হাতে থাকে তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে তারাই তাদের মতো নির্বাচন কমিশন অতীতে যেমন হয়েছে, এই যে আজকে 3 জন নির্বাচন কমিশনার 2 জন নির্বাচন অ্যারেস্ট হইল, এমন হবে যে তারা দলীয় বিবেচনায় নির্বাচন কমিশন গঠন করবে আর অপকর্ম হবে এবং সেই দায়িত্ব জনগণকে নিতে হবে। আর দুদুভাইকে আমি স্মরণ করাই দিতে চাই, আমরা কিন্তু অতীতে 96-তে কিন্তু আপনাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আমরা সেটা চাই না। আপনার ক্ষমতা থেকে কেন আন্দোলনের মুখে আপনাদের সরতে হইল? সেই 2007-08-এর যে ঘটনা, সেটা তো আমরা পুনরাবৃত্তি চাই না। আপনারা তো বারবার ক্ষমতায় ছিলেন, 3-4বার ক্ষমতায় ছিলেন। জি জি, আমরা আইন পাস করছি, কেয়ারটেকার আইন পাস করে তারপরে ক্ষমতা দিয়ে তারপরে পদত্যাগ করে দিতে। এইজন্য আমরা চাই না অতীতের সেই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটুক, আবার এটা তো আমরা চাই না। এইজন্য আমরা চাই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে এখানে নিরপেক্ষভাবে কাজ করতে পারে। এখন এটা তো আপনাদের পক্ষ থেকে আরো যারা, যেহেতু আপনারা ক্ষমতায় যাওয়ার প্রধান দাবিদার, অতএব আপনারাই মনে করেন স্বচ্ছতার সাথে বলা উচিত ছিল যে আমরাই বরং এগুলো এখানে যেভাবে নিরপেক্ষ হয়, যাতে নিরপেক্ষ হয়, জনগণের মধ্যে কোনো সংশয় সন্দেহ না থাকে, অন্যান্য দলগুলোর মধ্যে যাতে সংশয় সন্দেহ না থাকে, এই জন্য আমরাই স্বচ্ছতার স্বার্থে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের ব্যাপারে আমরা ভূমিকা নিব। ধন্যবাদ। আমার মনে হয় আপনাদের কাছ থেকে আমি দুদুভাইয়ের কাছ থেকে শুনে আসি, আপনি আপনার কাছ থেকে কথা শুনেছি, দুদুভাই একটু শুনতে চাই। কি ব্যাপার? না, সেটি হচ্ছে যে অনেকগুলো বিষয় বলেছেন আতর ভাই, আপনি সাথে সাথেও যদিও অনেকটা কথা বলেছেন, যে জায়গাগুলো তিনি বলতে চাচ্ছেন আমি যতটুকু বুঝেছি, দর্শকও তো শুনছে, সেটি হচ্ছে যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো নিয়োগের বিষয় সে চাচ্ছে যে রাজনৈতিক বলয় মুক্ত বা সরকার, এটা সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ আছে, সে নির্বাচিত হলে পরে সরকার গঠন করবে, পার্লামেন্টের সংখ্যাধিক্য প্রতিষ্ঠান মানে সদস্য তাদের নিয়ন্ত্রণে থাকবে, সংবিধান নির্দেশনা দিছে কিভাবে কোন প্রতিষ্ঠান পরিচালিত হবে, গঠন হবে। যেমন নির্বাচন কমিশন, আল্লাহর হস্তে নির্বাচন কমিশন প্রধান এবং তার সহকারীরা যত ক্ষমতার অধিকারী দুনিয়ায়, এই ধরনের ক্ষমতা আমাদের দেশেও, ওটা ভারতেও নাই। এখন আপনি ক্ষমতা তুলে দিচ্ছেন, তারা প্রয়োগের ক্ষেত্রে সঠিক না। এখন অন্য একটি পার্টি বললো যে জামাতে ইসলাম অথবা ইসলামী আন্দোলন বা অন্য একটা পার্টি, তারা একটা মনোনীত ব্যক্তি করলো, এই ব্যক্তিকে করলেই ভালো হতো, এটা প্রস্তাবে দিতে পারে। কিন্তু যে সরকার, সে কি তাদের কর্মসূচি সফল করার জন্য আসছে না নিজেরা জনগণের ভোট নিয়ে যে কর্মসূচি সেটা সফল করার জন্য? নিজেদের ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্যই এসেছে। এটাই ঠিক। তো সেখানে আমি নির্বাচিত পার্লামেন্ট, সংবিধান, এটাকে আমি গুরুত্ব নিলাম না, আরেকটা প্রতিষ্ঠান তৈরি করেছে যে নির্বাচিত না। এখানে আতাউর ভাই শঙ্কা প্রকাশ করছেন যে আগের সেই সিস্টেমে চললে আমি শঙ্কার ব্যাপার না, আমি ওনারা তো রাষ্ট্র শেষ হয়নি, আমি একটু শুনে আসি। আমি শঙ্কার ব্যাপার না, আমি চাই যে আতাউর ভাই, গাজী সাহেব তাদের পার্টি ক্ষমতায় তারা নিয়ে আসুক, তাদের কর্মসূচিকে জনপ্রিয় করুক, মানুষ তাদের বিশ্বাস করুক, ভোট দিক, তাহলে তো আর বিএনপির কোনো কর্মসূচি আসবে না। ওনারা যা যা ভালো মনে করবেন তাই হবে। যেমন 70 ইলেকশনের আগে মৌলানা ভাসানী ছিলেন 1 নম্বরে পাকিস্তানের প্রেক্ষাপটে, সর্বশেষ নির্বাচন, কিন্তু তারা ভোটের আগে ভাত চাই বলে
বিপ্লবের পক্ষে গেছিল, জি আর শেখ মুজিব সাহেব নির্বাচনের পক্ষে গেছিল। তো যারা বিপ্লবের পক্ষে গেছিল তারা বিপ্লবটা মানে কামিয়াব হয় নাই, কার্যকর করতে পারে না। মাঝখান থেকে তৃতীয় শ্রেণীর একজন নেতা 1 নম্বরে চলে গেলেন, যেটা আওয়ামী লীগ এবং শেখ মুজিব, এবং তিনি 1 নম্বরে চলে গেলেন এবং মুক্তিযুদ্ধ তার নামে হয়ে গেল, লক্ষণীয় ব্যাপার। তো শেখ মৌলানা ভাসানী বিপ্লবীদের খুব আস্থা এবং বিশ্বাস অর্জন করে তারা বিপ্লব করতে পারবে, সশস্ত্র পথে তারা বাংলাদেশকে, ওদের বাইরে নির্বাচন লাগবে না। তো এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে যেসব দলগুলো সবারই নিজের নিজের কর্মসূচি আছে, তো আছে না, লক্ষ্য আছে, তারা তাদের মতো করে মনে করছে ইলেকশন ছাড়াই এই কাজগুলো যদি করা সম্ভব হয়। যেমন সিপিবি এক সময় 14 দলের মধ্যে ছিল, সে মনে করছিল যে যারা সোভিয়েতপন্থী বা রাশিয়াপন্থী, যে হাসিনার মধ্য দিয়ে যদি কিছু কাজ করিয়ে নেওয়া যায়, কারণ তারা নির্বাচনে তো ভালো করতে পারছে না বা ভালো করতে পারবে না। জি, তো এরকম ভাবনা পলিসি যদি একটা অন্য পার্টি গ্রহণ করে, এটা দোষের কিছু না, দোষের কিছু না, মানে অন্যের ঘাড়ের উপর উঠে তাদের কর্মসূচিকে সফল করার চেষ্টা করে, এটা মানে সুপার বুদ্ধি। কিন্তু নিজে আমি গ্রামগঞ্জে মানুষের কনভিন্স করে ক্ষমতায় যাব, আমার মার্কা আমার দলের পক্ষে নিয়ে আসবো, সেটা অসুবিধাটা কি? আমি এখন ঢাকার বাইরে যাব না, গ্রামগঞ্জে যাব না, মানুষের কাছে যাব না, ওই যে সুপার বুদ্ধি, কার ঘাড়ে চড়বো, এটা হলো আমার বক্তব্য। দুদু ভাই ধন্যবাদ। আমি আতর ভাই আপনার কাছে আসি, আপনি কথা বলতে চাচ্ছিলেন, আপনি সেখানে আসি। আমি একটু সেই জায়গাটাই আসি আপনারা যেখানে ছিলেন। সেটি হচ্ছে যে এর আগেও দুদু ভাইও বলেছেন, এবং এর আগেও এই সকল প্রতিষ্ঠান, দেশ পরিচালনার সকল প্রতিষ্ঠান কিভাবে চলবে, নিয়োগ কিভাবে হবে, তার তো একটা বিধিবদ্ধ বিষয় ছিল। তো সেখানে দুদু ভাই প্রশ্ন তুলেছেন যে সেই বিধিবদ্ধ থাকার পরেও তো সেভাবে হয়নি, যে যারা সরকারে থাকে তারাই আসলে এগুলো নিয়ন্ত্রণ করে যেভাবেই হোক না কেন। তো সেই জায়গা থেকে শুধুমাত্র কাগজে কলমে সব ঠিক করলেই কি আসলে ঠিক হয়ে যাবে? সৈকত ভাই ঠিক আছে, দুদু ভাইয়ের কথা আমি মানলাম, সবই আছে, কিন্তু এই 54 বছরে এই দেশটা দুর্নীতিতে এতবার চ্যাম্পিয়ন হইল কেন? এগুলো থাকার পরেও কেন বারবার অভ্যুত্থান হইল? কেন বারবার আমাদেরকে রক্ত দিতে হয়, আমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে রক্ত দিতে হয় কেন বারবার? কেন মানে ক্ষমতা পরিবর্তনের সময় একটা অস্থিরতা তৈরি হয়, সবই তো আছে। তো এই গত 15 বছর 16 বছর আওয়ামী লীগ যখন ছিল তখনও তো আইনগুলো ছিল না, তখনও তো দুদুভাই যেটা বলছে এই নির্বাচন কমিশন গঠনের জন্য আইন ছিল, তারপর অন্যান্য প্রতিষ্ঠানগুলো গঠনের আইন ছিল, আইন তো ছিল, কিন্তু সেই আইনগুলো একজনের নিয়ন্ত্রণে ছিল। আমরা সেটাই বলছি যে ওই আইনগুলোকে মিসইউজ করা হয়েছে, এই মিসইউজ যাতে সামনে না হয়, এবং একজন যাতে সবকিছু নিয়ন্ত্রণ করতে না পারে, এবং স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হতে না পারে, ফেসিবাদী ভূমিকা অবতীর্ণ হতে না পারে। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে দুদুভাই বারবার এটা কথা বলছেন যে নির্বাচনের বিষয়টা নিয়ে উনি বিভিন্নভাবে বলতে চাইছেন আমরা নির্বাচনে আগ্রহী না, এটা তো প্রশ্নই আসে না। আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে একটা ক্রেডিবল নির্বাচন। যেন তেন নির্বাচন হইলে তো অতীতে অনেক নির্বাচন হয়েছে, আমরা এই নির্বাচন শুধুমাত্র যে একটা ভালো দেশ গড়ে তোলার জন্য শুধু একটা নির্বাচনই যথেষ্ট তা তো না, নির্বাচনের পরে যাতে দেশটা ভালো চলে, যারা ক্ষমতায় যায় তারাও যাতে ভালো চালাইতে পারে, তারাও যাতে মানে একটা সকলকে নিয়ে দেশটা আমরা এগিয়ে যেতে পারি, তাই না? সেই জায়গাটাই আমি একটু এখন শুধু যেন তেন ভাবে একটা নির্বাচন হোক, একটা নির্বাচন হইলেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, এই যে একটা দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু আমাদেরকে আসলে অতীতের দিকে নিয়ে যায়, আমাদেরকে সামনের দিকে নিয়ে যায় না, আমরা অতীতে যেতে চাই না। জি, সেখানে একটু আমি জানতে চাই, সেটি হচ্ছে যে কিছু কাগজ, কিছু লেখা আপনারা একমত হলেন, সেটি তো লিপিবদ্ধ হবে, সেটি তো প্র্যাকটিস আরো পরে শুরু হবে, নির্বাচিত সরকার প্র্যাকটিস করবে। তো সেটি আপনারা সবাই একমত হয়ে লিপিবদ্ধ করলেন, তার মাধ্যমে কি নিশ্চয়তা এদেশের জনগণ পাবে যে আপনারা একমত হয়ে এই ঐক্যমত কমিশন আমাদেরকে একটা সনদ দিল, তার মাধ্যমে আগামীতে একটি কল্যাণমূলক দেশ গড়ে উঠবে? নিশ্চিতভাবে সেটি বলতে পারি আমরা। এখানে ব্যাপার হলো এগুলো নিয়ে তো আলোচনা হচ্ছে, জি, যাতে আমাদের সামনে আমরা পিছনে যে সংকটগুলো আমরা মোকাবেলা করে এসেছি, জি, তাই না, এবং দেশ যেভাবে পিছনে যে দুর্নীতি, দুঃশাসন
অবিচার, গুম, খুন, তারপরে ফেসিবাদ, এই তিক্ত অভিজ্ঞতা থেকে এটা যাতে সামনে আমাদেরকে ভোগ করতে না হয়, এজন্যই তো সবাই মিলে আলোচনা করে আমরা একটা জায়গায় পৌঁছার চেষ্টা করছি। সেই পৌঁছালেন, কতটা পৌঁছলেন, সেটা কত পার্সেন্টেজ? আপনি কি সন্তুষ্ট যতটুকু পৌঁছলেন? না, এখন এখানে দুদু ভাইরা যেভাবে বলছেন যে আমরা নির্বাচন চাই না, তো নির্বাচন না চাইলে তো আমরা রাজনীতি করি কেন? মানে একটা রাজনৈতিক দল তো এদের প্রধান টার্গেট থাকে নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনমত যাতে পক্ষে আসে জন্য চেষ্টা করা। আর আমরা রাজনীতি করি হলো দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, জি, তাই না? তো এখানে যদি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কল্যাণ, দেশের কল্যাণের পরিবেশ তৈরি না হয়, তাহলে শুধুমাত্র একটা যেনতেন নির্বাচন, অতীতে তো শেখ হাসিনা নির্বাচন করেছে, তিনি তো সেই শেখ হাসিনা এইসব কথাই বলেছিলেন যে আমাকে বিশ্বাস করেন, আমি বঙ্গবন্ধু কন্যা, আসেন আমি একটা ভালো নির্বাচন দিব। উনিও তো নির্বাচনের কথাই বলতেন, তাই না? তো এখন দুদু ভাইরাও তো সেই নির্বাচনের কথাই বলছেন। ধন্যবাদ। নির্বাচনের কথা আপনারাও বলছেন, দুদু ভাইরাও বলছে, কেউ নির্বাচনের বাইরে না, তার আগে চাচ্ছেন এগুলো আগামী দিনের দেশ কিভাবে চলবে তার একটা গাইডলাইন তৈরি করতে, সবাই সেটি চাচ্ছেন। কিছু জায়গায় হয়তো আপনাদের দ্বিমত আছে, বিরোধ নেই। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ভাই, আপনার কাছে ফিরছি। নির্বাচন নিয়ে আমরা কথা শুনছি, যদিও এই নির্বাচনকে যার যার মতো করে, আপনাদের এই বক্তব্য তারা তাদের মতো করে ব্যাখ্যা করছে, আপনারা আপনাদের জবাবগুলো দিচ্ছেন। সেখানে আমরা ইতিমধ্যেই দেখেছি যে আতাউর ভাইরা বা জামাত, এনসিপি তো কেবল রেজিস্ট্রেশনে গেল, আপনারা বলছেন ঠিক আছে, কিন্তু নির্বাচনের জন্য আপনারা কতটুকু আসলে প্রস্তুত? আপনারা কি প্রার্থী মনোনয়ন দেয়া কিংবা প্রার্থীরা কে কোন আসনে কাজ করবে সেটি সিলেকশন হয়ে গিয়েছে মোটামুটি? আমরা এর আগের নির্বাচনে, লাস্ট যে ইলেকশন আপনারা করেছিলেন, সেখানে দেখেছিলাম যে একাধিক প্রার্থী নিয়ে কাজ করেছেন, 3 জন ছিল। তো এইটি কি আপনারা সুনির্দিষ্ট করতে পেরেছেন এখনো, যে কে কোন আসনে যাচ্ছে? অথবা এর সাথে একটু ট্যাগ করি যে যুগপৎ আন্দোলনে যারা যাবে তাদেরকেও আপনারা পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় আসলে দায়িত্ব নেবেন, তাহলে তাদেরকে কোন আসন ছাড়বেন টাড়বেন, এগুলোর কোনো আউটলাইন হলো কিনা? এখনো নির্বাচনের ডেট কিন্তু ঘোষণা হয়নি। সম্ভাব্য ধরে নেওয়া হয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে। এটাও ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, মানে রাষ্ট্রীয়ভাবে। মানে উনি এক বক্তৃতায় প্রথমে জুন, পরে এপ্রিল, তারপরে ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারির তারিখের কথা বা রোডমার্চ যেটা, এটা সম্ভাব্য ধরে নেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারিতে হতে পারে। তো হতে পারে এর উপরে কিন্তু মানে যে নির্বাচনের মাঠ পর্যায়ে যে কাজ, সেগুলো যারা কাজ করা, আমরা তো নির্বাচনের জন্যই লড়াই করছি 15-16 বছর ধরে। বিএনপি হঠাৎ করে নির্বাচনের কথা বলছে না, অনেকে এখনো অসন্তুষ্ট হচ্ছে। মানে নির্বাচন কথা বলা কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে অপরাধ, নির্বাচন চার। কিন্তু আমরা তো এই অপরাধ তো 15-16 বছর ধরে করে আসছি। হাসিনাকে বারবার আমরা বলেছি যে ভালো ইলেকশন করো, তার পরিণতিটাও সে ভোগ করছে। কিন্তু মানে এই ভালো নির্বাচন করলে হয়তো সে একবার বিরোধী দল হতো, একবার সরকার হতো, এই ধরনের কেয়ারটেকারের সময় কিন্তু একটা প্র্যাকটিস হয়েছিল। কিন্তু সেটি সে মানে না, একেবারেই মানে ব্রড মেজরিটির জোরে তিনি এটা করে ফেলছেন। এখন যে জিনিসটা নির্বাচনের আনুষ্ঠানিকতার মধ্যে দেশ যখন ঢুকে যাবে, আমরা তো কম বেশি তৈরি। মানে প্রার্থী হয়তো একাধিক প্রার্থী আছে এক একটা জায়গায়, এক একটা আসনে, এটা খুব কঠিন কোনো ব্যাপার না। কারণ বিএনপি একাধিকবার এই দেশ পরিচালনা করছে রাষ্ট্রীয়ভাবে। নির্বাচনে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বাইরে তারা ইলেকশন করেছে, ইলেকশনের মধ্যে দিয়ে বারবার তারা ক্ষমতায় গেছে। সেই হিসাবে যখনই নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে, তখন যদিও একটি দল দেখবেন নির্বাচন ব্যাপারে পিছানোর ব্যাপারে বলছে, কিন্তু একটি মাত্র রাজনৈতিক দল বোধহয় সম্ভবত 300 আসনে প্রার্থী আরো 6 মাস আগে দিয়ে দিছে, সেটা জামাত ইসলাম, একমাত্র দল। আবার বলছে নির্বাচনটা এখন না হয়ে সংস্কার পরবর্তীতে হয়। তারা তো তাদের অবস্থান বলেছে, আবার রেডিও ছিল, তো সেই দিক থেকে কি বিএনপি একটু পিছিয়ে গেল না? তাহলে কোনো পিছানো না, আমরা এটা অফিসিয়ালি কাজ খুব বেশি হলে 15 থেকে 1 মাসের ব্যাপার প্রার্থী ঘোষণার। বোর্ড যখন বসবে, এটা খুব বেশি হলে আমি মানে আনুষঙ্গিক। আর বিএনপি তো 15 বছর ধরে তো ইলেকশনের প্রস্তুতি আছে,
ধন্যবাদ। আমি আপনার কাছে আবার ফিরবো, আতাউর ভাই আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আমরা বেশ কয়েকদিন থেকে শুনছিলাম, যদিও খুব সাম্প্রতি সময় একটু বোধহয় আপনারা এই বিষয়টা কম বলছেন, ইসলামিক দলগুলো যারা আছে এক বাক্সে কিংবা এক আপনারা ফেলতে চান, সেই উদ্যোগ কতটুকু আছে? তাদের কি এক ব্যালট হবে, এরকম কি বিষয়টি? ইতিমধ্যেই জামাত তাদের নিবন্ধন ফিরে পেয়েছে, দাঁড়িপাল্লা পেয়েছে। আপনারা কি ইলেকশন দাঁড়িপাল্লায় না মানে হাত পাখা মার্কায় আপনাদের প্রার্থী করবেন? একটু যদি ক্লিয়ার করেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আপনি যেটা বলছেন যে ইসলামী দলগুলো এক বাক্সে আসা, এটা জাস্ট প্রতীকী অর্থে, মানে আমরা যেটা চাচ্ছি জনপ্রত্যাশার আলোকে, মানুষ চাচ্ছে, ইসলামপন্থী মানুষ, দেশপ্রেমিক মানুষ, তারা তো পরিবর্তন চাচ্ছে। বিগত 53 বছর যারা দেশ শাসন করেছে, দলের পরিবর্তন না সিস্টেমের পরিবর্তন? আমি বলছি বিগত 53 বছর যারা ঘুরে ফিরে দেশ শাসন করেছে, আমরা দেখেছি 3টা দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জাতীয়তাবাদী দল বিএনপি। তো এদের শাসন তো মানুষ দেখেছে, তাই না? তাদের অর্থনীতি কি, তাদের রাজনীতি কি, এগুলো মানুষ দেখেছে। এক একটা দলকে মানুষ 3-4 বারও পরীক্ষা করেছে। অতএব মানুষ এ থেকে নতুন কিছু চাচ্ছে, যে এ থেকে পরিত্রাণ চাচ্ছে, এক কথায় বলা চলে। তো যারা চাচ্ছে, এদের সামনে বিকল্প কি? বিকল্প হলো যে এককভাবে কোনো ইসলামী সংগঠন সেই অবস্থায় নাই। সেই জন্য আমাদের চিন্তা হলো সেই জনপ্রত্যাশাটা যে জায়গায়, সেটা পূরণ করতে হলে সকল ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তো সেই জনপ্রত্যাশার আলোকেই আমরা ইসলামী শক্তিগুলো, ইসলামী সংগঠনগুলো আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আগামী নির্বাচন কেন্দ্রিক যাতে প্রত্যেকটা আসনে একক ক্যান্ডিডেট দেয়া যায়, এই জন্য কথাবার্তা চলছে। সেটি কি শুধুমাত্র ইসলাম যাদের দলের নামের সাথে আছে তারাই আপনারা চেষ্টা করছেন, না ইসলামিক দল ছাড়াও? না, এখানে ইসলামী দলের বাইরেও দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দল আছে। আমরা সবার সাথেই আলোচনা করছি, যারা নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারবে এমন রাজনৈতিক দলগুলোর সাথেও আমরা আলোচনা করছি, যাতে মানুষের মধ্যে যে প্রত্যাশাটা আছে এটার একটা প্রতিফলন আমরা নির্বাচনে আমরা দেখতে পাই। তার মানে আগামী নির্বাচনে বিএনপির সাথে আপনাদের জোট হচ্ছে না, এটি মোটামুটি নিশ্চিত? না, এটা কোনো কিছুই তো নিশ্চিত বলা যাবে না। নির্বাচন তো আরো সময় আছে, নির্বাচনের আরো সময় আছে, তখন পরিবেশ পরিস্থিতি কি হবে। আর বিএনপির তো জোটের প্রয়োজন নাই। বিএনপি তো এখন ওনারা একাই ঘোষণা করছেন যে 290, 280 আসন এক একজন বলছেন, তারা একাই পারেন না বলছি, তা ওনারা বলছেন এবং ওনারা নির্বাচনের ডেটও ঘোষণা দিয়ে দিচ্ছেন, এতটা কনফিডেন্টলি ওনারা আছেন। তো এই জন্য আসলে ওনাদের তো প্রয়োজন নেই। আর বাস্তবতা হলো যে বিএনপি অতীত থেকে তো আসলে আমরা মনে করি যে তারা তেমন কোনো শিক্ষা গ্রহণ করে নাই। কারণ হলো অতীতে যেই রাজনীতি ছিল তাদের এখনো সেই রাজনীতি আবর্তেই তারা কিন্তু ঘুরপাক খাচ্ছে, তাই না? এই জন্য আমরা চাচ্ছি যে বিএনপিও সংশোধিত হোক, তারা নতুন যেই প্রত্যাশা, মানুষের প্রত্যাশা পূরণে তারাও অতীতের সেই চরিত্র থেকে বেরিয়ে আসুক, তাই না? ধন্যবাদ। আমি আবার ফিরবো যদি সুযোগ থাকে। দুদু ভাই আপনার কাছে ফিরি। মানুষ পরিবর্তন চায়, বিকল্প কি? দুটো প্রশ্ন তুলেছে। এটি আপনাদের নেতা তারেক রহমানও পরিবর্তনের স্লোগান দিচ্ছেন, সেই বিষয়টি ক্লিয়ার করবেন। বিএনপির জোটে প্রয়োজন নেই এটি আতাউর ভাইরা মনে করেন, সুতরাং আপনারা হয়তো অন্যদের সাথে এখন ওইভাবে। আতাউর ভাই আরেকটা চমৎকার কথা বলেছে যে নির্বাচন শেষ কথাটা বলার এখনই শেষ সময় না। অর্থাৎ ইসলামী দলগুলো একই সঙ্গে জোট করবে না আরও অন্যান্য রাজনৈতিক দলও নিয়ে জোট করবে, এটা একটা মেরুকরণের প্রক্রিয়া। নির্বাচন, আন্দোলন এগুলো যখন স্টার্ট হয় তখন মানে অনেকগুলো পরিস্থিতি আমরা যেগুলো ভাবি না সেটাও তৈরি হতে পারে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বাইরে বিএনপির সঙ্গে ইসলামী দলগুলোর সম্পর্কটা অন্য যে কোনো সময় এই 53 বছর এমন কাছাকাছি ছিল। জি, নির্বাচন জোটবদ্ধভাবে হয়েছে, আবার জোটের বাইরে নির্বাচন হয় না এমনও না কিন্তু। অর্থাৎ আমরা যদি বিএনপি মনে যদি করে যে একজন আলেম ওলেমা পার্লামেন্টে অমুক সিটে আছেন, তাকে সমর্থন দেওয়াটা জরুরি, তাকে এখানে আনাটা জরুরি। যেমন জিয়া রহমান, 1 মিনিটের মধ্যে বলতে হবে। হ্যাঁ, যেমন শহীদ জিয়া রহমান সাহেব দেখবেন যে তার 79-এর পার্লামেন্টে অনেককে তিনি
সেই সময় বিএনপি ছাড় দিয়ে, অর্থাৎ সে জায়গায় আমাদের ভালো প্রার্থী ছিল না, আমরা মনে করছি আমাদের ভোটও তাদের পক্ষে যাওয়া উচিত। ওই পার্লামেন্টে যদি আপনি লক্ষ্য করেন যে ইতিহাসের সবথেকে খ্যাতিমান ব্যক্তিরা সবাই আসছিল। তো এখন সামনের সময়গুলোতে আমাদের তারেক রহমান সাহেব বলছেন শুধু নির্বাচনে না, তো নির্বাচন পরবর্তী গভর্নমেন্টেও এই আগামী দিনগুলো কিন্তু একটা পরিবর্তনের যে ধারা, শুধু বিএনপি যাচ্ছে এমন না কিন্তু। আর বিএনপি 250 সিট অথবা 350 সিটে জয়লাভ করতে পারে, তার অর্থ এই নয় যে অন্যরা আর আসতে পারবে না। সেটি আবার বিএনপি যখন ভাববে, পদক্ষেপ নেবে, আগামী পার্লামেন্টকে দেখবেন যে আমার বিবেচনায় অত্যন্ত সমৃদ্ধশালী এবং গ্রহণযোগ্য একটি পার্লামেন্ট হবে। শুধু বিএনপি না, অনেক খ্যাতিমান ব্যক্তি, দলও না, যারা এই পার্লামেন্টে থাকতে পারে। অনেক ধন্যবাদ। আমি একদমই 30 সেকেন্ডে একটু জবাব চাই। মব নিয়ে আলোচনা হচ্ছে এবং সাম্প্রতিক সময় মবের মতো ঘটনাও ঘটেছে, একটু একদমই ছোট্ট করে একটু জবাব দিবেন। আমি এরপরে আবার এটা অত্যন্ত মানে ঘৃণিত কাজ আমি বলবো, এবং এটাকে কিছুতেই সমর্থন করা যায় না। এখন একটা সরকার আছে, তাদের ফাংশন হলো এগুলো নিয়ন্ত্রণ করা, এগুলোকে প্রশ্রয় দেওয়া না। কিন্তু আমরা দেখছি যে এখন সরকারের 10 মাস অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত এই জাতীয় কাজ হচ্ছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার তো তাদের দায়িত্ব। এবং এই যে নুরুল হুদার সাথে ঘটনাটা ঘটলো, হতে পারে তিনি অপরাধী, কিন্তু আইনের মাধ্যমে সেটা হবে, কিন্তু এইভাবে তো কিছুতেই সমর্থনযোগ্য নয়। আমরা এটাকে টোটালি সমর্থন করি না। এবং এগুলো দেশের জন্য কেন হচ্ছে, এগুলো কেন হচ্ছে, এখানে আমি মনে করি সরকারের দুর্বলতা আছে। সরকার আইন শৃঙ্খলা, কেন মানুষ হাত তুলে নিচ্ছে আইন না, এখানে অবশ্যই সরকার যদি স্ট্রিক্টলি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতো, এগুলো হতো না। এগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত। ধন্যবাদ দুদু ভাই। আমি একটু কোট করি, 30 সেকেন্ড সময় পাবো। এখন মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে, তারেক রহমানের ভাষ্য 30 সেকেন্ডে একদম। এটা একেবারে উনি চূড়ান্ত কথাটা বলছেন, উনিও বলছেন ওনার অবস্থান থেকে। কেউ মব সংস্কৃতিকে গ্রহণযোগ্য বলেছে এরকম আমার জানা নাই। কিছু কিছু গোষ্ঠী, ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে এইগুলো করছে। গণতন্ত্রে যদি ফিরতে চান, আইনের শাসনে আপনার ফিরতে হবে। অনেক ধন্যবাদ। এছাড়া কোনো মানে দ্বিতীয় কোনো পথ নেই। অনেক ধন্যবাদ শামসুজ্জামান দুদু, এবং অসংখ্য ধন্যবাদ গাজী আতাউর রহমান, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার উপরে দেশ, আর সেই দেশ আগামীতে হতে হবে একটি কল্যাণমূলক রাষ্ট্র বাংলাদেশ, এবং সেই কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও এখন থেকেই ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।